9-এর ছাত্ররা, তোমাদেরকে আবার স্বাগত। আজকে আমি আবার একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি, বিংশ শতকের ইউরোপ। তো আমি যেটা করি নতুন অধ্যায় শুরু করার সময় এই অধ্যায়ের যে যাবতীয় প্রশ্ন সেগুলো একটু তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। প্রথম প্রশ্ন যেটা আছে বা টপিক যেটা আছে, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো। মানে সামাজিক কারণ, রাজনৈতিক কারণ ও অর্থনৈতিক কারণ, এগুলি আলোচনা করো। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি আসবে? রুশ বিপ্লবের প্রভাব, সেটাও একইভাবে সামাজিক প্রভাব, রাজনৈতিক প্রভাব ও অর্থনৈতিক প্রভাব আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, উইড্রো উইলসন, আমরা জানবো পড়ব, উইড্রো উইলসনের 14 দফা নীতি। এটা শর্ট নোট বা টুকরো কথা বলতে পারি, ঠিক? উইড্রো উইলসনের 14 দফা নীতি। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তাবলী। এখানে একটু বলে রাখি, ভার্সাই সন্ধি যে হয়েছিল তার অনেকগুলো শর্ত রয়েছে, অর্থনৈতিক শর্ত, সামরিক শর্ত, ভৌগোলিক, তো এরকম অনেকগুলো আছে। তো আমাদের সিলেবাস অনুযায়ী আছে শুধু অর্থনৈতিক শর্তাবলী, ঠিক? এইটা। তারপরে কি প্রশ্ন? তারপরে প্রশ্ন আছে হচ্ছে 1929-এ যে মহামন্দা হয়েছিল তার কারণগুলি আলোচনা করা, গ্রেট ডিপ্রেশন। এবং অবধারিতভাবে পরের প্রশ্নটা আসবে যে মহামন্দার ফলাফল, ঠিক? তাহলে 6 নম্বর প্রশ্নটা দাঁড়ালো হচ্ছে মহামন্দার ফলাফল। পরে যেটা আসবে যে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতার কেন্দ্র হিসেবে উত্থান হয়, মানে ইউরোপের পরিবর্তে প্রশ্ন এরকম যে কিভাবে ক্ষমতার কেন্দ্রে হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থান ঘটে, এটা একটা। তারপরে যে দুটো প্রশ্ন পরপর সেটা হচ্ছে ফ্যাসিবাদ এবং নাৎসিবাদ সংক্রান্ত, অর্থাৎ ফ্যাসিবাদ কাকে বলে, আর ইতালিতে কিভাবে ফ্যাসিদ দল ক্ষমতা লাভ করে বা ফ্যাসিদদের উত্থানের কারণ কি, বা এটা এইভাবে আসতে পারে মুসলিনি কিভাবে ক্ষমতা দল করে। আর তারপরে প্রশ্নটা হচ্ছে নাৎসিবাদ কি, বা জার্মানিতে, মানে ওর সঙ্গে এই সাপ্লিমেন্টে থাকবে যে জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণগুলি আলোচনা, বা হিটলারের উত্থানের কারণগুলি আলোচনা, ঠিক? এই প্রসঙ্গে তোমাদের একটু বলে রাখি, একটা ভুল হয় অনেক জায়গায় লেখা থাকে, ও পড়ান, সেটা হচ্ছে এই মুসোলিনি এবং হিটলারের যে পররাষ্ট্রনীতি, এটা কিন্তু আমাদের সিলেবাসে নেই, ঠিক? মানে যেটা বৈদেশিক নীতি, দেখবে অনেক জায়গায় এটা করানো হয়, আমাদের সিলেবাসে কিন্তু নেই। আমাদের সিলেবাসে এটা কীভাবে তারা ক্ষমতায় উত্থান হচ্ছিল, মানে কিভাবে তারা ক্ষমতা দখল করেছিল। হয়তো প্রসঙ্গক্রমে আসতে পারে পরবর্তীকালে কিছু বলতে গেলে, সেটা অন্য প্রশ্ন, কিন্তু এটা আসলে পুরনো সিলেবাসে ক্লাস 10-এ ছিল, সেই জন্য আগে থেকে তোমাদের সতর্ক করলাম যে এদের পররাষ্ট্রনীতি বা বৈদেশিক নীতি কিন্তু আমাদের সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে কিন্তু শুধু এই দুটোই আছে, শুধু দুটো বলতে যে উত্থানের কারণ মুসলিনি এবং হিটলার। তারপরে যেটা গুরুত্বপূর্ণ যে স্পেনের গৃহযুদ্ধর কারণ কী ছিল এটা, এবং তার সাথে থাকবে যে এই যুদ্ধে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদী বাদ বিরোধী সংঘাত বা আদর্শের, ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদ বিরোধী আদর্শের যে সংঘাতটা কেন হয়েছিল সেটা আলোচনা করা। এটা বোঝা গেল। তাহলে এই মূলত 10টাই হচ্ছে প্রধান প্রশ্ন। তার বাইরেও অনেক সময় যে প্রশ্ন আসে সেটা হচ্ছে আমরা লিখবে যে উগ্র জাতীয়তাবাদ প্রচারের ক্ষেত্রে ভার্সাই সন্ধির ভূমিকা, এটা একটা এসে যায় প্রশ্নটা এভাবে। তারপরে একটা টুকরো কথা বা টিকা যায় বলো, ওয়াইমার বা ভাইমার প্রজাতন্ত্র, এটা একটা দেখবে তোমরা। তারপরে কি আছে না, প্রথম দিকে যেটা ছিল টুকরো কথায়, রাশিয়ায় নার্দনিক আন্দোলন, এই নার্দনিক আন্দোলন বলতে কি বোঝো, এই প্রশ্নটা একটু খেয়াল করবে। আর কিছু আগেই যেটা ছিল সেগুলো আমি টুকরো কথা বলে, আমি টুকরো কথাগুলো পরে বলছি, এবং কিছুটা কম গুরুত্বপূর্ণ যে লেনিনের নতুন অর্থনৈতিক নীতি বা এনইপি বা নিউ ইকোনমিক পলিসি, ঠিক? এই আর এপ্রিল থেসিস যেটা আছে সেটা নিয়ে খুব একটা কিছু অত দরকার নেই, মানে ছোট সংক্ষেপে জানার জন্য, হ্যাঁ, 2 নম্বর এরকম জন্য। তাহলে কি দাঁড়ালো যে প্রথম যে 10টা কোশ্চেন বললাম সেগুলোকে আমাদের এই চ্যাপ্টার মূল ফোকাস থাকবে, তারপরে কিছু আরও আনুষঙ্গিক কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। তাহলে এই হচ্ছে প্রশ্নের ব্যাপারটা। তো আমি যখন এটা শুরু করব, দেখো এর আগে তো তোমরা অনেক কিছু পড়ে গেলে, শিল্প বিপ্লব এবং তার সঙ্গে উপনিবেশ প্রতিদ্বন্দ্বিতা, এগুলো দেখলে। এইবারে আমরা বিংশ শতকে পদার্পণ করলাম, সেই জন্য চ্যাপ্টারের নাম আছে বিংশ শতকে ইউরোপ। এবার যেটা বিষয়টা দাঁড়ালো, দেখো
এই বিংশ শতকটা কিন্তু সব থেকে সংকটের সময় ছিল বলতে গেলে, বা সব থেকে বেশি চড়াই উত্তরায়ের মধ্যে থেকে অনেক কিছু ঘটনা এই বিংশ শতক কিন্তু ঘটনার সাক্ষী এই বিংশ শতক, বুঝতেই পারছো। বিশ্বযুদ্ধ তো বটেই, রাশিয়ার যে সমাজতান্ত্রিক বিপ্লব, বিশ্বের একমাত্র বিপ্লব, নাসিবাদী শক্তির বা নাজি শক্তি যেটা বলি, বা ফ্যাসিবাদী শক্তির উত্থান, এই সমস্ত কিছু ঘটনার ঘটনায় আবার যদি আমরা ভারতের ক্ষেত্রে ভাবি, ইউরোপ ছেড়ে আমাদেরও স্বাধীনতার বছর মানে প্রাপ্তি হয়েছিল এই শতকে। ফলে বিংশ শতকটা অত্যন্ত একটা উজ্জ্বল সময় আর তাৎপর্যপূর্ণ সময় ইতিহাসের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি। তো আমরা প্রথমেই এখানে আলোচনা করব রাশিয়ার যে বিপ্লবটা হয়েছিল সে বিষয়। তো তার আগে একটু রাশিয়ার যদি পরিচয় করি, রাশিয়া কারা রাজত্ব করতো তোমরা জানো, যে জার নামে শাসক যারা ছিলেন। তো এই জার রাশিয়া কারা শাসন ছিল রোমানব বংশ, যারা যখন ছিলেন তাদের বলা হতো যে রোমানব বংশ, এবং প্রায় তারা 300 বছর ধরে কিন্তু রাশিয়াতে রাজত্ব করেছে। এবং এই বংশেরই একজন যারা চতুর্থ আইভান, তিনি প্রথমে এই জার শব্দটা মানে ব্যবহার করেছিলেন বা উপাধিটা গ্রহণ করেছিলেন। এখন এই জার শব্দের অর্থটা কি? জার শব্দের অর্থ হচ্ছে সম্রাট, ঠিক? আচ্ছা, এবং কেন জার বলা হচ্ছে? কারণ তাকে বোঝানো হচ্ছে যে তিনি মধ্যযুগীয় যে রোমান সম্রাট তারই প্রায় সমকক্ষ এরকম। ফলে তাদের প্রবর্তিত ব্যবস্থা হচ্ছে জারতন্ত্র নামে পরিচিত। তো এবার দেখো, আমরা যে খুঁজতে চাই কারণগুলো যে রাশিয়ায় কেন বিপ্লব হয়েছিল, তাহলে আমাকে প্রথমে এই জারতন্ত্রের মধ্যেই আমাকে নিহিত কারণগুলো খুঁজতে হবে। কারণ ভয়ঙ্কর স্বৈরাচারী রাজতন্ত্র, যেটা আমরা প্রথমেই ফরাসি বিপ্লবের সময় পড়ে এসেছি, যে অসিয়া রেজিম ব্যবস্থা, যা কিনা ইউরোপ থেকে বিদায় নিয়েছিল, কিন্তু বলা বাহুল্য তখনও কিন্তু তা রাশিয়াতে কিছু মাত্রায় হলেও ছিল। আমরা বলেছি যে পুরাতন তন্ত্রের মৃত্যু পরমাণা ঘোষিত হয়ে গেছে, কিন্তু তোমরা একটা খেয়াল করো, 1789 খ্রিস্টাব্দেই একটা ঘোষণাপত্রের মাধ্যমে ইউরোপ থেকে, ফ্রান্স তথা ইউরোপ থেকে সামন্ত প্রথার বিলোপ ঘটেছিল। অথচ সেই একই সামন্ত প্রথা, নাম আলাদা, ভূমিদাস ব্যবস্থা, সেই ভূমিদাস ব্যবস্থা কিন্তু তার পরবর্তীকালেও কিন্তু টিকেছিল একটা দেশে, যার নাম হচ্ছে রাশিয়া। তাহলে সেই রাশিয়ার যে ভূমিদাস ব্যবস্থা, যেটা কিনা 1861 পতন ঘটেছিল, তাই এতদিন ধরে টিকে থাকাটাই রাশিয়ার সমাজ ব্যবস্থার যে পশ্চান্মুখীনতা সেটাকেই প্রমাণ করে। এবং যার তন্ত্র যে ইতিহাসের গতিবিধি থেকে মুখ ঘুরিয়ে রেখেছে, ইতিহাসকে অস্বীকার করছে, যুগধর্মকে অস্বীকার করছে, সেটাই প্রমাণ করে, ঠিক? এবং আমরা যখন এটা আলোচনা করব কারণগুলো, জারদের মধ্যে এখানে কিছু কিছু ঘটনা ঘটেছিল। প্রথম জার আলেকজান্ডারের পর যার নিকোলাস এসেছিলেন, তার সময় বিদ্রোহ হয়েছিল, ডিসেম্বর মাসে হয়েছিল বলে, এইগুলো ছোট ছোট কিছু জিনিস আছে। কিন্তু আমি তোমাদের যেটা মূল শুরু করব, যে রুশ বিপ্লবের কারণ। দেখো, অলরেডি কিন্তু আমি একটু তোমাদের ইঙ্গিত দিয়ে ফেললাম যে রাশিয়ার জারদের অধীনে রাশিয়া কেমন ছিল। এবার আমি একটু যদি পয়েন্ট ধরে আস্তে আস্তে এগাতে থাকি, টপিক ধরে, প্রথমে সামাজিক কারণ আমি দেখব, বা সামাজিক পটভূমি, অর্থাৎ রুশ বিপ্লবের সামাজিক পটভূমি কী ছিল এটা আমি আলোচনা। তো প্রথমেই দেখো যে সামাজিক বৈষম্য, এই জায়গাটা কীরকম। দেখো যে রাশিয়ার তখন প্রধানত কৃষিজীবী, কারণ তাদের শিল্প বিপ্লব হয়নি, সবার শেষে শিল্প বিপ্লব হয়েছিল। ফলে একটা সমকালীন যে ইউরোপের যে রাষ্ট্রগুলোর তুলনায় সে অনেক পিছিয়ে। আর সেখানে মূলত দুটো ধরনের শ্রেণী অস্তিত্ব ছিল। একটা হচ্ছে সমাজে যারা একেবারে উচ্চ স্তরে অবস্থানকারী অভিজাত শ্রেণী, আর তার ঠিক উল্টো দিকে ছিল নিম্নবিত্ত কৃষক এবং শ্রমজীবী মানুষ, কিছু শ্রমিক। মানে শিল্প বিপ্লব না হলেও তো শিল্প কারখানা ছিল, কিছু শ্রমিক তো ছিল। ফলে মধ্যবিত্ত শ্রেণী যেটাকে বলি, ব্যবসায়ী শ্রেণী, শহরবাসীর সংখ্যা, এটা কিন্তু একেবারেই ছিল না, ঠিক? ফলে যে বুর্জোয়া, যেটার সাথে আমরা খুব পরিচিত শব্দটার সাথে, সেটা কিন্তু এই রাশিয়াতে কিন্তু খুব একটা উল্লেখ নেই। বিরাট বড় বড় যারা গ্রামে যারা ছিল, বিরাট বড় বড় জমিদার, যাদেরকে কুলাক বলা হতো,
আর এ প্রসঙ্গে আরেকটা কথা বলি যে এই যে ভূমিদাস প্রথার উচ্ছেদ হয়েছিল বলে বলা হচ্ছে ঠিকই, কিন্তু সেটা কিন্তু পুরোপুরি হয়নি। আমি তো আসছি। তাহলে প্রথম যে আমি দেখলাম যে সামাজিক বৈষম্য, একইভাবে মানে ঠিক এটা তোমাদের বুঝতে সুবিধা হবে আমার মতে এই কারণে, যেহেতু তোমরা ফরাসি বিপ্লবটা পড়েছো, তার যে সামাজিক কারণগুলো দেখেছো কম বেশি এখানেও হয়তো কিছু মিল থাকবে। মানে যেটা বললাম যে এই যে অভিজাত শ্রেণী যারা ছিল, তারা উচ্চ বংশজাত, তারা কিন্তু জন্ম কৌলিন্যের জোরে কিন্তু সামাজিক সম্মান এগুলো ভোগ করত, রাজনৈতিক অধিকার পেত, যেটা তার যে বিপরীত শ্রেণীতে অবস্থানকারী যারা ছিল তাদের তো পাওয়ার কোনো প্রশ্ন নেই। তাহলে তোমরা প্রথম যেটা আমি বললাম যে সামাজিক বৈষম্য, এটা তোমরা বুঝতে পারলে। নেক্সট আমি কি বলব, যে কৃষকদের যে দুরবস্থা। কেন কৃষকদের দুরবস্থা? নেক্সট পয়েন্ট দেখো, আমি তো বললাম যে ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটেছে, তোমরা পড়েছো, কিন্তু প্রকৃত কি এই স্যার বা ভূমিদাসদের মুক্তি পেয়েছিল? তারা কি মুক্তি ঘটেছিল তাদের? না। কেন? কারণ এই জমিদারদের সরিয়ে, সামন্ত প্রভুদের সরিয়ে তার জায়গায় একটা কাকে রাখা হয়েছিল? একটা গ্রাম্য সমিতি। সেটা বিভিন্ন বইতে বিভিন্ন নামে থাকে। গ্রাম্য সমিতি, তার নামটা কি? মীর। যেটা আজকের দিনে অনেকটা কনসেপ্ট পঞ্চায়েত, কিন্তু সেই পঞ্চায়েত কিন্তু জনগণের পঞ্চায়েত থাকে। কিন্তু এখানে হচ্ছে একটা সরকার দ্বারা নিযুক্ত একটা সমিতি, গ্রাম্য সমিতি মীর। তারা কি করত? তারা ওই কৃষকদের থেকে ক্ষতিপূরণ নিত জমিদারদের জন্য, এবং সেটা তারা জমিদারদের দিত সরকারের পক্ষ থেকে। ফলে কৃষকদের দুরবস্থা কিন্তু চূড়ান্ত ছিল, এবং ক্ষতিপূরণ যেগুলো সেগুলো কিন্তু জমিদারদের পেয়েছে, এবং সেটাকে মেটাতে হতো কাদেরকে? কৃষকদেরকে। ফলে কৃষকরা কিন্তু সর্বশান্ত হয়ে পড়েছিল। তারা অনেক জমি বিক্রি করতে বাধ্য হতো, বা সম্পদশালী যারা যোদ্ধার ছিল, যাদেরকে আমি আগে বললাম যে কুলাক শ্রেণী, তাদের হাতে তারা জমি বন্ধ হতো। তাহলে বুঝতেই পারছো যে ভূমিদাস প্রথার উচ্ছেদ দেরিতে হলেও যেটা বলা হচ্ছে সেটা কিন্তু সেই অর্থে ইউরোপের অন্যান্য দেশের সাথে তুলনীয় নয়। ফলে কৃষকদের দুরবস্থাটা আমরা আশা করি বুঝতে পারি। এরপরে দেখো, আমি আলোচনা করব শ্রমিকদের অসন্তোষ। কৃষকদের মতোই কিন্তু শ্রমিকদের অবস্থা। কাজের পরিবেশ অস্বাস্থ্যকর, সময় অস্বাভাবিক বেশি, মজুরি অত্যন্ত কম। তারা যে প্রতিবাদ করবে, তারা যে ট্রেড ইউনিয়ন গঠন করবে, সেই অধিকার তাদের ছিল না। এক কথায় বলবো, তাদের জীবন এবং জীবিকার কোনো নিরাপত্তা ছিল না। তাহলে এইহেন জায়গায় শ্রমিক শ্রেণী নিশ্চয়ই এই সরকারের যে বা যে জারতন্ত্রের প্রতি নিশ্চয়ই তাদের মোহ থাকতে পারে না। এর বাইরে আরেকটা যেটা বলবো সামাজিক কারণের, সেটা হচ্ছে শিক্ষার অভাব। এবং আমরা যদি সমগ্র ইউরোপের কথা ভাবি, তাহলে দেখব যে সমগ্র ইউরোপের মধ্যে অশিক্ষার হার কিন্তু এই জার শাসিত রাশিয়াতেই সব থেকে বেশি ছিল। মানে অশিক্ষায় নিমজ্জিত হওয়ার ফলে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ বিভিন্ন ধরনের কু অভ্যাস বা নিম্নমানের জীবনযাত্রায় তারা কিন্তু অভ্যস্ত ছিল। এই অবস্থাতেই বলসেভিক দল, যার কথা আমি এখন বলবো না, কিছু পরে বলবো, বলসেভিক দল কি করছে? মানুষের মধ্যে একটা রাজনৈতিক প্রচার করে তাদেরকে একটা সচেতন তৈরি করছে। অর্থাৎ অনেকটা আমরা যদি ভাবি যে রুশ বিপ্লবের সময় দার্শনিক, যদি এখানে দার্শনিকদের অবদান আছে, মানে ফরাসি বিপ্লবের সময় যে দার্শনিকদের অবদান অনেকটা, তো এখানেও বলসেভিক দল অনেকটা সেই চেতনার জায়গাটাকে সঞ্চার করছে জনগণের। তাহলে আমি আশা করব তোমরা এই সামাজিক পটভূমিটা একটু বুঝতে পারবে। একটু বিস্তারিতভাবেই বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নেক্সট কি দেখব? অর্থনৈতিক পটভূমি। তো দেখো, এই সামাজিক পটভূমি বলার মধ্যেই কিন্তু আমি কিছুটা অর্থনৈতিক অবস্থাকে তুলে ধরেছি। কারণ আমি কি বলেছি দেখো, রাশিয়ার সমাজ ব্যবস্থা ছিল কৃষি নির্ভর। তাহলে কৃষি নির্ভর সমাজ, সেখানে তার মানে গ্রামীণ সমাজ ব্যবস্থা, তাই তো। আর কৃষকদের অবস্থা বললাম, শিল্পে, কৃষিক্ষেত্রে অনগ্রসরতা, কৃষিক্ষেত্র যে উন্নত হয়েছে কারণ ভূমিদাস প্রথা চালু ছিল। আর কি? শিল্পায়নের কথা যেটা বললো, অর্থনীতি তো দুটো দিক, কৃষি নয় শিল্প মূলত। তো শিল্পায়ন অনেক দেরিতে শুরু হয়েছিল। যখন শুরু হয়েছিল, যদি বা বিদেশ থেকে প্রচুর ঋণ, তাকে বৈদেশিক ঋণ নিতে হয়েছিল। ফলে অর্থনীতি কিন্তু আরও ঝাঁঝরা হয়ে গেছিল। এবং এই অর্থনীতিটা যে গ্রামীণ অর্থনীতি, সেটাকে নিয়ন্ত্রণ করতো কারা? কিছু গ্রামের মুষ্টিমেয় কিছু সমৃদ্ধশালী জমিদার, যোদ্ধার বা কুলাক শ্রেণী, যারা নিয়ন্ত্রণ করত। এর ফলে কী হতো? এর ফলে খাদ্যের যে সংকট, এটা কিন্তু একটা
একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার দাঁড়িয়েছিল। এবং শুধু তাই নয়, মানে এই রুশ বিপ্লবের প্রাককালে যদি দেখি যে রাশিয়ার যে অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ক্ষয়িষ্ণু, অত্যন্ত অন্তঃসার শূন্য হয়ে পড়েছিল, যা কিন্তু বিপ্লবের একটা অনুকূল পরিবেশ তৈরি করেছিল। বোঝা গেল? এরপরে আমি তাহলে চলে যাবো, তাহলে এই হচ্ছে অর্থনৈতিক কারণ, এর মধ্যে আলাদা কোনো পয়েন্ট নেই সার্বিকভাবে। এবার চলে যাব রাজনৈতিক কারণ বা রাজনৈতিক পটভূমি। তো সেখানে আমি দেখব কি স্বৈরাচারী শাসন, কিন্তু আগেই বললাম তোমাদের যে এই জারেরা কিন্তু তখনও ওই ঐশ্বরিক যে অধিকার বা যে দৈব শক্তি, দৈব রাজতন্ত্র, সেই অধিকারে তারা বিশ্বাসী ছিল। ফলে দেখো এই যে ঊনবিংশ শতাব্দী ইউরোপ ধরে যে জাতীয়তাবাদ বা যে একটা গণতান্ত্রিক যে চেতনা সমগ্র ইউরোপকে রাজনৈতিক ব্যবস্থাকে যখন একটা পরিবর্তন আনছে, তখনও কিন্তু এই জার শাসিত রাশিয়া যেন সমগ্র ইউরোপ থেকে যেন একটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং বলা হয় থাকে যে এই জার শাসিত রাশিয়া যেন সমগ্র ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়ে উট পাখির মতো বালিতে মুখ গুজে তারা কি করছে, স্বর্গীয় অধিকার নীতি অনুযায়ী তারা কিন্তু স্বৈরতন্ত্র কায়েম রাখছে। আবার বলছি কথাটা, কি বলছে যে উট পাখির মতো বালিতে মুখ গুজে তারা কিন্তু এই যে স্বর্গীয় অধিকার নীতি, সেই নীতি অনুযায়ী কিন্তু তারা তাদের স্বৈর শাসন কায়েম রাখছে। অর্থাৎ মরুঝড় আসলে উট যেরকম বালিতে মুখ গুজে রাখে এড়িয়ে যাওয়ার জন্য, ঠিক রাশিয়ার জারেরা যখন ইউরোপ জুড়ে পরিবর্তন করছে, সেই পরিবর্তনে আজটাকে যাতে রাশিয়া না পড়ে, ঠিক তার জন্য তারা কিন্তু তাদের সেই স্বৈর শাসনটাকেই কিন্তু জনগণের সামনে তুলে রাখছে, সেই অসিয়ালিজম ব্যবস্থাকেই তারা চাইছে। তাহলে এটা বোঝা গেল। তাহলে এটা নাম বলছি কি, যা স্বৈরাচারী শাসন। নেক্সট যেটা, সেটা একটু অন্যরকম, কারণ যে জারের রুশীকরণ নীতি, এটা একটু ভালো করে বুঝতে হবে। রুশীকরণ নীতি তো কি বলা হচ্ছে, যে জার শাসিত যে রাশিয়াকে বলা হচ্ছে বহুজাতির কয়েদখানা। মানে কি কয়েদখানা? মানে যেন কয়েদ করে রাখা হচ্ছে। বহু জাতির কেন? কারণ এখানে তুর্কি রয়েছে, এখানে আর্মেনীয় রয়েছে, জর্জিয়া রয়েছে, মানে এই যে জাতিগুলো রয়েছে যারা কিন্তু কেউ রাশিয়ান নয়, অরুশ জাতি। তো এইসব ভাষাভাষী মানুষ তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে এখানে বসবাস করছে, কিন্তু জারের শাসনে এই সংস্কৃতিগুলোকে ধ্বংস করে, তাদের নিজস্বতাকে ধ্বংস করে তারা কী করছে, তার উপর রাশিয়ান যে রুশ সংস্কৃতি সেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে। ফলে এই যে জারের যে রুশীকরণ নীতি, এই জন্যই নাম বলছে রুশীকরণ। মানে এখানে রাশিয়া ফর রুশিয়ানস অনলি, মানে তোমাকে এখানে থাকলেও এই সংস্কৃতি এটাকেই মেনে নিতে হবে। তো তাদের সংস্কৃতির উপর আঘাত করছে এবং জোর করে এইভাবে যে চাপিয়ে দেওয়া, ফলে এই যে অরুশ জাতিগুলো তাদের মধ্যে একটা প্রচণ্ড বিক্ষোভ তৈরি হচ্ছে। ফলে এটাও কিন্তু একটা কারণ হিসাবে এখানে প্রতিফলিত হচ্ছে। এখন তোমরা বলতে পারো এটা অনেক জায়গায় সামাজিক কারণ লেখা থাকে। দেখো এটার নীতিটা কি, আমার যুক্তি হচ্ছে নীতিটা কি, জারের রুশীকরণ, জারের নীতি। ফলে জার হচ্ছে রাজা, সম্রাট, ফলে তার যে নীতি সেটা নিশ্চয়ই একটা রাজনৈতিক, রাজার নীতি। ফলে আমি অনেক বেশি যুক্তিসঙ্গত মনে করি এটা রাজনৈতিক কারণের মধ্যে হবে। ঠিক। আর কি বলবো না, প্রথম বিশ্বযুদ্ধে অংশ, সেটা কি না, এই যে প্রথম বিশ্বযুদ্ধে যখন যোগদান করলো রাশিয়া, তখন কিন্তু পুরো জনমত সেটা কিন্তু জারের বিরুদ্ধে চলে গেছে। কারণ কি, কারণ যুদ্ধ চালাবার জন্য যে অর্থনৈতিক শক্তি দরকার সেটা ছিল না, শুধু যে সামরিক শক্তি যথেষ্ট থাকা দরকার, অর্থনৈতিক শক্তি যথেষ্ট। ফলে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। জার্মানির সাথে লড়াই করতে গিয়ে রুশ সেনাদলের জার্মানির সাথে যুদ্ধে রাশিয়া প্রচুর সৈন্য মারা যায়, তাদের প্রচুর ক্ষতি সাধন হয়। ঠিক। আর ইউক্রেন আর ক্রিমিয়া, এই যে দুটো জায়গা ছিল, এই দুটো জায়গাও ভূখণ্ড কিন্তু জার্মানি হাতে চলে গেছে। ফলে রাশিয়ার অবস্থা কিন্তু শোচনীয় হয়ে যাচ্ছিল যুদ্ধের সময়। এবং ঠিক এই পরিস্থিতিতেই বলশেবিক দল, আবার বলশেবিক নাম এলো, তারা কি করছে, একটা যুদ্ধবিরতি প্রচার চালাচ্ছে। কাদের মধ্যে? সেনাদের মধ্যে। অর্থাৎ তাদের বলছে যে আমরা ক্ষমতা এলে তোমাদের এই যুদ্ধ থেকে নিষ্কৃতি দেবো। আসলে ব্যাপারটা কি, সেনারা তো যুদ্ধ করতেই চায়, কিন্তু কখন চায় জানো? যখন সেনারা যুদ্ধে জয়লাভ করে। যুদ্ধে যদি পরাজিত হয় বারংবার এবং সেই যুদ্ধকে যদি এগিয়ে নিতে চায়, তাই তার থেকে কিন্তু গ্লানিকর কিছু আর হয় না। ফলে যখন বলশেবিকরা তাদের কাছে এই প্রচারটা করে দিল যে তারা যুদ্ধ থেকে সরিয়ে আনবে, তখন কিন্তু সেনাবাহিনী কিন্তু তাদের একটা, সেনাবাহিনীর উপর তারা একটা প্রভাব বিস্তার করতে পেরেছিল। আর খাদ্যে বা জ্বালানির যে অভাব, যুদ্ধে জয় করার ফলে যুদ্ধজনিত যে কর,
বা কলকারখানায় যে শ্রমিকদের মজুরি আরও কমে যাওয়া, এই সামগ্রিকভাবে কৃষক, শ্রমিক তথা রুশ জনগণকে, মানে রাশিয়ায় বসবাসকারী জনগণ কিন্তু প্রচণ্ড ক্ষুব্ধ করে তোলে। ফলে এত কিছু কারণের যে সমাহার, তাতেই আমরা দেখব যে বিপ্লব ঘটেছে। কিন্তু এই বিপ্লব যে ঘটেছিল তারও আবার কিছু প্রক্রিয়া বা পদ্ধতির মধ্যে আছে, সেটা আমরা আরেকদিন আলোচনা করব। আজকে আমি তোমাদের আলোচনা করলাম মূলত যে রাশিয়ায় যে রুশ বিপ্লব হয়েছিল, যেটাকে অনেক সময় বলশেভিক বিপ্লব বলা হয় বা প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব, তার কারণটা বললাম। বাট এই যে কথাগুলো বললাম যে সমাজতান্ত্রিক বিপ্লব কেন বা বলশেভিক বিপ্লব কেন, সেটা আমরা পরে ভিডিওতে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই।